একটি নিভৃত পল্লীর গল্প। পূব আকাশের রক্তিম সূর্যটা আড়মোড়া ভেঙে প্রকৃতির বুকে দৃশ্যমান হচ্ছে। পাখপাখালো ঘুম ভেঙে গাছের ডালে বসে আলসেমিতে। সবুজের মাঝে আলো আধারির ছায় একটা স্নিগ্ধ সকাল। গল্পগুলো মৌলভীবাজার কোমলগঞ্জের মাধবপুর মণিপুরি পল্লীর। যেন গল্পের মতোই ছড়িয়ে থাকে এক নিভৃত গ্রাম, যেখানে বাস করে বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের অন্যতম গোষ্ঠী মণিপুরী। আদি গোষ্ঠী মানেই আদি ইতিহাসের বিস্তর সম্ভার। মূলত মণিপুরী সম্প্রদায়ের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে তারা এদেশে আগমন করে। মণিপুর রাজ্যের আদিবাসী হিসেবে এদেরকে মণিপুরী বলা হয়। বর্তমানে মণিপুরীরা বাংলাদেশের উত্তর পূর্ব সিলেট অঞ্চলের মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জে বাস করে। মূলত মণিপুরী সম্প্রদায়ের মধ্যে ভাগ আছে তিন ধরনের: বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙ্গান। বার্মা মণিপুর যুদ্ধ যখন ঘটেছিল, এটা 1819 খ্রিস্টাব্দে সম্ভবত, সেই সময় মণিপুরীরা তারা যুদ্ধে পরাজিত হয়ে তারা নিকটবর্তী আমাদের সিলেট, কাছার, আসাম, ত্রিপুরা এইসব বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়ে বসবাস শুরু করেছে। তো সুতরাং আমাদের বাংলাদেশে বসবাস প্রায় 300 বছরের মতো। ময়মনসিংহের দুর্গাপুর, কুমিল্লার কসবা, ঢাকার তেজগাঁও, মণিপুরি পাড়া, এই সমস্ত জায়গায় ছিল। এখন বর্তমানে বৃহত্তর সিলেটের সিলেট প্রপার, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ, এই 4টা জেলায় মণিপুরীরা এখন বসবাস করছে। মণিপুরী উপজাতির নিজস্ব কোনো ধর্ম নেই। এদের অধিকাংশই হিন্দু ধর্মের বৈষ্ণবীয় মতবাদে বিশ্বাস করে। ধর্মীয় নেতা হিসেবে ব্রাহ্মণ এদের ধর্মীয় অনুষ্ঠানাদি পরিচালনা করে থাকে। বিভিন্ন দেবদেবীর পূজা করে। রাধাকৃষ্ণ, বিষ্ণু, গৌরাঙ্গ এদের প্রধান প্রধান দেবদেবী। তবে পাঙ্গান গোত্রের সবাই মুসলিম। পঁয়তাল্লিশটি নৃগোষ্ঠীর মধ্যে মণিপুরী নৃগোষ্ঠীও অন্যতম। এই মণিপুরী নৃগোষ্ঠীর সংস্কৃতি আপনারা জানেন অতি উন্নত। এই সংস্কৃতির চাইতে আমাদের বাংলা সাহিত্যের মতো প্রাচীনতার দিক থেকে আমাদের মণিপুরী সাহিত্য বেশ প্রাচীন। যেগুলো আমরা আমাদের আদিপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা যেগুলো ব্যবহার করে গেছেন, সেগুলো মূলত সংগ্রহ করে আগামী প্রজন্মকে জানান দেওয়ার জন্যই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এই মিউজিয়ামটি স্থাপন করা হয়েছিল। বর্তমানে এই মিউজিয়ামে প্রায় 300 প্রকারের ইনটেঞ্জেবল এবং টেঞ্জেবল বিভিন্ন উপাদানের বস্তু এখানে সংরক্ষিত রয়েছে।
মণিপুরী উপজাতির মধ্যে পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা চলে। তাদের সমাজে পিতারাই সন্তান সন্ততির পরিচয় ও উত্তরাধিকার নির্ণয় করে। এদের পারিবারিক ব্যবস্থায় ছেলেরা পিতার সম্পত্তি পায়। পিতার সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার থাকে না। মণিপুরীদের বিয়ের বিষয়টিতেও আছে ভিন্নতা। নেই যৌতুক প্রথার অনুষঙ্গ। নিজের গোত্রের ছেলেমেয়েরা অন্য গোত্রের ছেলেমেয়েদের বিয়ে করতে পারে না। সামাজিক নিয়ম অনুসারে বিয়ের পর স্ত্রী স্বামীর ঘরে চলে যায়। তবে মণিপুরের সমাজে বিবাহ বিচ্ছেদ ও বিধবা বিবাহ প্রথাও প্রচলিত এবং স্বীকৃত, যদিও পাঙ্গান গোত্রেরা মুসলিম প্রথা মেনেই বিয়ে করে। আমাদের সম্প্রদায়ের যে কোনো বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো একটা ঘরের কোনো অনুষ্ঠানে যদি নিমন্ত্রণ দিতে হয়, এইভাবে আমরা নিমন্ত্রণ করি। সময়ের পরিক্রমায় মণিপুরীরা পাচ্ছে আধুনিকতার ছোঁয়া। সমাজের শিক্ষিত জাতি গড়ে তুলতে শিক্ষা দীক্ষায় নিজেদের গড়ে তুলছেন। সেখানে মণিপুরী ভাষার সাথে বাংলা ভাষাতেও সমান পারদর্শী তারা। আগে জানতাম না, এখন আমি এটা জানতে পেরেছি। নিজের ভাষা সম্পর্কে জানতে চাওয়া সবারই একটা ইচ্ছা থাকে, আর আমি সেই ভাষা সম্পর্কে জানতে পেরে আমি অনেক বেশি গর্বিত এবং খুশি বোধ করছি। ভারত ইম্ফলে কিন্তু আমাদের মাতৃভাষা প্রাইমারি থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এই মণিপুরি ভাষায় লেখাপড়া হয়, কিন্তু বাংলাদেশে আমরা থেকে আমাদের মণিপুরি ভাষা বিলুপ্তির পথে। রাজা গোপাল সিংহ পাম হেইবার আমলে সব ঐতিহাসিক গ্রন্থাদি ভূষীভূত হওয়ায় তার আনুকূল্যে মৈতৈ ভাষা রাজ্য ভাষা হিসেবে স্বীকৃত দেওয়া হয়। রাজার কোপানলে বিষ্ণুপ্রিয়া ভাষা নিষিদ্ধ ঘোষিত হয়। সাহিত্য চর্চা ও ভাষার উন্নয়নে বিষ্ণুপ্রিয়রা বেশ বাধাগ্রস্ত হয়। মণিপুরীদের সংস্কৃতি বিকাশের জন্য 1976 সালে মৌলভীবাজারের কোমলগঞ্জের মাধবপুরে মণিপুরী ললিতকলা একাডেমি স্থাপিত হয়। মণিপুরি ভাষা প্রায় 3500 বছরের বয়ক্রম। এই ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে। আগে এটি 18 বর্ণমালা বিশিষ্ট ছিল। এটিকে 27 বর্ণমালা বিশিষ্ট করে তাকে প্রমিত সাধন করা হয়েছে। এই বর্ণমালা এই ভাষাকে 1992 সালের 20 আগস্টে ভারতের লোকসভা কর্তৃক এটা স্বীকৃত একটি ভাষা। আমার দাবি শুধু নয়, আমাদের মণিপুরী জনগোষ্ঠীর দাবি হলো আমাদের শিশু শিক্ষার্থীরা মাতৃভাষায় লেখাপড়া করলে যেভাবে মনের ভাব প্রকাশ করতে পারে, অন্য ভাষায় এই লেখাপড়ার মাধ্যমে এই মনোভাব প্রকাশ করাটা একটু কষ্ট হয়। মাতৃভাষায় হলে আরও সুন্দর হয়, আরও ভালোভাবে তারা বুঝতে পারবে, বলতে পারবে। মিচি গীতে না পাল্লরে থমইদা করম না খাঙ্গনে হায়ুনে ইতা মিচি। মণিপুরী উপজাতির সাংস্কৃতিক জীবন ঐতিহ্যের অধিকারী। মণিপুরী নৃত্য যে কোনো সংস্কৃত মনা ব্যক্তির হৃদয়ে আনন্দের দোলা দেয়। এই নৃত্য বর্তমানে বাংলাদেশের জাতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত। তবে মণিপুরী নৃত্যের সাথে ধর্মীয় যোগাযোগ রয়েছে, যার ফলে মণিপুরী নাচের ধরন ও শৈলী আজও অক্ষুণ্ণ রয়েছে। তারা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে থাকে। তারা বিশ্বাস করে যে নৃত্যের মাধ্যমে দেবদেবীকে সন্তুষ্ট করা যায়। নানা ধরনের মণিপুরী নৃত্য আছে। এগুলিকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায়: ফোক বা লোকনৃত্য
ও ক্লাসিক বা ধ্রুপদী নৃত্য। লোকনৃত্যের মধ্যে রয়েছে লাইহারাও বা খাম্বা থৈবি, মেইবি জাগই, লেইসাম জাগই ইত্যাদি। এছাড়াও রাসনৃত্য হচ্ছে গোষ্ঠালীলা, উদুখোল ও মৃদঙ্গ। যদিও আধুনিকায়নের সময়ে মণিপুরীরা তাদের সংস্কৃতির বিকাশও ঘটাচ্ছে প্রতি সময়, তবে পূর্বের আচার ভেঙে নয়। মণিপুরীদের জীবিকা নির্বাহের প্রধান উৎস কৃষিকাজ। স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই কৃষিকাজ করে। কৃষিকাজ ছাড়াও এরা অন্যান্য পেশায় অংশগ্রহণ করে থাকে। এদের দৈহিক গড়ন অত্যন্ত মজবুত, এজন্য এরা বেশ কর্মঠ। কাপড় বানানো থেকে জীবন ধারণের প্রয়োজনীয় সবকিছুই তারা নিজেরা তৈরি করে। এজন্যই বলা হয় এদের জীবন অনেকটা প্রাক ব্রিটিশ ভারতীয় স্বয়ংসম্পূর্ণ গ্রাম সম্প্রদায়ের মতো। ভানুবিল কৃষক আন্দোলন আলোচিত একটা আন্দোলন ছিল। তখন তো প্রজা ছিল, আন্দোলনের যেগুলো প্রজা, এই গ্রামের সবাই প্রজা না, মানে তাদের যে খাজনা অতিরিক্ত নিয়ে যাচ্ছে, তাদের কি থেকে ওইগুলো না দেওয়ার জন্য সেই রকম কষ্ট করে এরা ক্ষেত চাষাবাদ করতেছে এবং তারা অতিরিক্ত ট্যাক্স বা ইনকাম নিয়ে যাচ্ছে। এই প্রতিবাদে আর কি তারা ওই আন্দোলনটা হয়েছিল। এবং সেই আন্দোলনে ওই জননেতা যে হিজম এরাবত মূল ভূমিকাতে নিয়েছিল এবং তার নেতৃত্বে এই আন্দোলনটা আর জোরালো হয়েছে। মণিপুরীদের তাঁতের বানানো নিপুণ শাড়ি এখন বাঙালি ঐতিহ্যের সাথে মিশে গেছে। মণিপুরীদের মধ্যে তেমন উচ্চবিত্তবান নেই, নিম্নবিত্ত ও মধ্যবিত্তর সংখ্যাই বেশি। ঐতিহ্য কৃষ্টির প্রতি যত্নশীল মণিপুরীরা সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত। তো অরিজিনাল মণিপুরি তাঁতির তৈরি শাড়ি এখনও কোনো ব্যতিক্রম নাই। এখনও আগের মতো একেবারে কোয়ালিটি ভালো, ডিজাইন ভালো, সব কিছুতেই উন্নত আছে। মণিপুরীদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমার এই কাজটা করা, পড়ালেখার পাশাপাশি। ফুল টুল ময়রাং সব এটা মণিপুরি ডিজাইনের শাড়ি করতেছে, কলা গাছের সুতা দিয়ে। আমাদের ভাষা সংস্কৃতি, মণিপুরীদের বিশেষ করে ঐতিহ্যবাহী তাঁত এবং মণিপুরি শাড়ি, ওইগুলা তুলে ধরার জন্য মূলত আমি এই কমিটি বেস ট্যুরিজম করেছি এবং আমাদের ঐতিহ্যবাহী খাবার, এটা ঐতিহ্য খাবারগুলোকেও আমি সবার কাছে তুলে ধরতেছি। প্রতি মাসে 2-3 খানা ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে বিনোদনের ব্যবস্থার ফলে যেমন জন্মহার অন্যান্য সমাজের চেয়ে কম, তেমনি সামাজিক অপরাধ সংগঠনের ঘটনাও কম মণিপুরী সম্প্রদায়ের মাঝে।